কিন্তু ধ্রুপদ কথাটারই যখন কোনো মানে নেই, তখন সেটা আবার তার ব্যাখ্যা কি? যার অস্তিত্ব নেই তার ব্যাখ্যা কি করে হবে? তো এইগুলো আমরা মেনে নিয়েছি। মানে কথাটা সম্ভবত ধ্রুব পদ থেকে এসেছে। পদ মানে কম্পোজিশন, আর ধ্রুব মানে কনস্ট্যান্ট, স্থির। হ্যাঁ। তো আমি হঠাৎ এইখান থেকেই প্রশ্নটা আসছে যে কেন আমি গান বাজনা শিখবো বা শিখবো। নমস্কার, আজ অত্যন্ত শুভ দিন এবং আজ আমরা যাকে সঙ্গে পেয়েছি তার বিষয় কি আর বলবো নতুন করে, আপনারা প্রত্যেকেই চেনেন এমনই একজন ব্যক্তি। তাও সংক্ষেপে দু এক কথা বলছি। আমাদের শৈশব যাকে কেন্দ্র করে আনন্দময় হয়ে উঠেছে, যিনি অত্যন্ত অল্প বয়সে লিখে ফেলেছিলেন আমার চোখের মণি কালো বলে, কিংবা ভুবন মোহিনী বন্দি তোমারে, এরকম অসাধারণ গানগুলি। শুধু তিনি গীতিকার নন, তার লেখনী আমাদেরকে অত্যন্ত সমৃদ্ধ করেছে বটে, এছাড়াও তিনি একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। সঙ্গীতজ্ঞ অর্থাৎ সঙ্গীতের সুর, সপ্ত সুর ছাড়াও যত বাদ্যযন্ত্র আছে সেই বাদ্যযন্ত্রগুলির মধ্যে অধিকাংশ বাদ্যযন্ত্র বাদনে তার দক্ষতা মানে অনন্য। শুধু আমরা নয়, আপনারা প্রত্যেকেও জানেন এবং দেশ বিদেশের অনেক মানুষই জানেন তার সঙ্গীত কলার নিদর্শন। এছাড়াও তিনি একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি এবং দার্শনিক। তার দর্শন তত্ত্ব, তার জীবন ভাবনা এবং সঙ্গীতকে নিয়ে তার যে ভাবনা, তা আমাদেরকেও ভাবিয়ে তোলে এবং সমগ্র ভারতবাসী তথা বিশ্ববাসীকে ভাবিয়ে তোলে। এরকম একজন মানুষকে আমরা পেয়েছি, তিনি আর কেউ নন, তিনি আচার্য সঞ্জয় চক্রবর্তী। আজ আমরা ওনাকে সঙ্গীত বিষয়ক এবং সঙ্গীতের গুরুত্ব বিষয়ক কিছু কথোপকথনের জন্য রাজি করাতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। তো প্রথমে আমরা যেটা জিজ্ঞেস করব, মহাশয় আপনাকে স্বাগত আমাদের এই সাক্ষাৎকারে। প্রথমে আমাদের যেটা প্রশ্ন, যে চারিদিকে গান এবং সঙ্গীত, এগুলো আমরা জানি বিনোদনের, সবাই মোটামুটি গান বললে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ প্রত্যেকেই গান ভালোবাসে। মানে আমরা তো সঙ্গীত বলি না, আমরা গান বলি বাঙালিরা। তো এই গান আর সঙ্গীতের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে, নাকি দুটো পর্যায়বাচী শব্দ একই অর্থে ব্যবহৃত হয়? দর্শক নমস্কার, প্রথমেই বলি এত আমার সন্দেহ বলে দিয়েছে, মাথায় প্রথমে অনেক বোঝা চাপিয়ে দিয়েছে, হালকা হওয়ার চেষ্টা করছি। না, গান আর সঙ্গীত এক না। গান আর সঙ্গীত কাছাকাছি, কিন্তু গান একটা যৌগ, সঙ্গীত একটা মৌল, যদি তুমি বাস্তবিক পৃথিবী দিয়ে বোঝাতে যাও। কারণ গানে যেমন ধরো খুব সহজ করে একটা বোঝার রাস্তা হচ্ছে যে হাইড্রোজেন আমাদের আলাদা করে কাজে লাগে, অক্সিজেন আমাদের আলাদা করে কাজে লাগে। হাইড্রোজেন অক্সিজেন মিলে, দুটো হাইড্রোজেনের অণু একটা অক্সিজেনের অণু মিলে জল তৈরি, সেটা আমাদের আলাদা করে কাজে লাগে। তো সঙ্গীতের ভাষা কম্পনের ভাষা, সা রে গা মা পা ধা নি, ডো রে মি ফা sol লা দো, সি মেজর জি মাইনর। আর গানের ভাষা, যে ভাষায় গান হচ্ছে, ইংরেজি গান ইংরেজি ভাষা, বাংলা গানে বাংলা ভাষা, সংস্কৃত গানে সংস্কৃত ভাষা, সেখানে সাহিত্যের একটা বিরাট ভূমিকা। মানে সাহিত্যের শেষ প্রান্তে এসে গান, না গানের শুরুতে সাহিত্য, এইসব নিয়ে প্রশ্ন হতে পারে। কিন্তু ওটার মধ্যে যে হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথেই রয়েছে, ওটা একটা যৌগ। আচ্ছা, হ্যাঁ। এবং কণ্ঠসঙ্গীত যখন হয় সেটাও সঙ্গীত, কারণ কণ্ঠটাকে তোমার একটা যন্ত্র হিসেবে, একটা শ্রেষ্ঠ যন্ত্র, তো ঈশ্বরের তৈরি যন্ত্র। অবশ্যই অবশ্যই, সেই জন্য কণ্ঠকে সব থেকে উচ্চমানের যন্ত্র বলা। তো সেক্ষেত্রে ভাষাটা মানে সারে গা বললেও কোনো মানে নেই। আমি যদি বলি সারে গামা পাধা নিসা, এটা বাংলা ভাষায় কেন যে কোনো ভাষা অনর্থক করে, কিন্তু আমি যদি বলি সারে গামা পাধা নিসা, এর একটা মানে আছে সঙ্গীতের ভাষা। মানে আপনি এখানে সুর সংযোগের কথা বলছেন? হ্যাঁ, সুরের ভাষাই হচ্ছে সঙ্গীতের ভাষা। সুরের ভাষাই সঙ্গীত। হ্যাঁ, সেই ভাষায় অনেক ব্যাকরণ আছে, মানে শব্দের ব্যাকরণ, চুপের ব্যাকরণ, অনেক রকম ব্যাকরণ আছে। আমরা জানি যে আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে শাস্ত্রের অনেক ভূমিকা রয়েছে। শাস্ত্র, আমরা কথায় কথায় বলি শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় তত্ত্ব, শাস্ত্র। এই শাস্ত্র জিনিসটা নিয়ে আমরা অনেকে চর্চা করি এবং দেখি যে একজন বাড়িতে একটা ছোট্ট শিশু জন্মালো, সে যখন প্রথম স্কুলে যাচ্ছে, তাকে বলছে যে বাবা তুই গানটা শিখবি, গান বাজনা শিখলে তোরও বিনোদন হবে বা ভালো হবে। এই বিষয়টা কেন, মানে গানের গুরুত্ব একজন মানুষের সর্বাঙ্গীন বিকাশে সঙ্গীত বা গানের গুরুত্ব কোথায়? কি বলছে?
এ নিজে যথেষ্ট বড় একজন অধ্যাপক, শিক্ষিত মানুষ, তাই এসব বলছে যে সবাই নাকি এর গুরুত্বটা বোঝে যে গান শিখি। না দর্শক, সবাই সবসময় বোঝে তা নয়। হ্যাঁ, অনেক বাড়িতে বলা হয় গান টান করে কে ভালো লেখাপড়া কর। হ্যাঁ, আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে অনেক সময় উল্টোটা বলা হয় যে গান করে কি কি হবে, কি আমি ভুল বলছি, কি এসব করে কিছু হবে না। এবার কিছু হওয়া বলতে ব্যাপারটা হচ্ছে কি জানো, গান বা সঙ্গীত, মূলত সঙ্গীত, এটা আমরা সাধারণত এটাকে বিনোদন বলে ভেবেছি এবং সেখানে একটা খ্যাতির প্রশ্ন, এর প্রশ্ন চলে আসে। কিন্তু সঙ্গীত তার ছিল না তো আমাদের দেশে। আর যেটা তুমি বলছিলে শাস্ত্র, আমরা শাস্ত্রীয় সঙ্গীত বলে যেটাকে বলি, ধরো আমাদের একমাত্র মিডিয়া ছিল অল ইন্ডিয়া রেডিও, হ্যাঁ, মানে অর্ধ শতকেরও বেশি সময় ধরে, ঠিক তাই তো, সেই 47 সাল থেকে আজকে কত হয়ে গেল, 2000। এখন রেডিও খুব একটা করি, কিন্তু যখন যে রেডিওটাই একমাত্র ছিল তখন বলা হতো কি যে ন্যাশনাল প্রোগ্রাম হতো সঙ্গীত, হ্যাঁ অবশ্যই। तो बोला होता अब शुरू होने जा रहा है शास्त्रीय संगीत के कार्यक्रम, ख्याल पेश करेंगे फलाना फलाना उस्ताद आमिर खान या उस्ताद बड़े खान या कोई बड़े कलाकार, कोई भी बड़ा कलाकार होना चाहिए। हाँ, তো এই ব্যাপারটা আমাদেরকে অনেকদিনকে একটা মানে শাস্ত্রহীন শাস্ত্রজ্ঞর মধ্যে রেখে দিয়েছে। তার কারণ এটা আমাদের শাস্ত্র নয়, এটা উন্নত মানের সঙ্গীত, মোগল আর্ট, খায়াল। বুঝতেই পারছো, নামটা শুনে বুঝতে পারছো, খায়াল মানে হচ্ছে কল্পনা, খেয়াল, আরবি কথা। তো আমাদের শাস্ত্র তো সংস্কৃত ভাষায় লেখা, সেখানে হঠাৎ একটা আরবি শব্দের শাস্ত্রীয় সঙ্গীত কি করে হয়? এটা মুঘল সঙ্গীত। তো অদ্ভুত মজার ব্যাপার, মানে আমরা যে শাস্ত্রীয় সঙ্গীত কথা তুমি বললে বলেই আমি এদিকে চলে যাচ্ছি। ধরো ধ্রুপদ, তুমি ডিকশনারি খোঁজো, সংস্কৃত ভাষা, ল্যাটিন ভাষা, আরবিয়ান ভাষা, পৃথিবীর যতগুলো ভাষার নাম জানো, দেখবে ধ্রুপদ মানে কোনো মিনিং নেই, বা ইংরেজিতে লেখা আছে ইটস এ ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক। তাহলে তো একটা মানে পুরো বিরাট পরিবর্তন হবে। এতদিন আমরা ভারতীয়রা, বঙ্গীয়রা যা জেনে এসেছি যে শাস্ত্রীয় সঙ্গীত মানেই খেয়াল, শাস্ত্রীয় সঙ্গীত মানেই খেলা, তো সেটা তো মানে একটা বিরাট আলোড়ন সৃষ্টি। সেটা তো সত্য। আমরা যদি মোগল মিউজিকটাকে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত বলে ধরে নিই, সেটা মোগলরা আমাদের বুঝিয়ে দিয়েছে, অনেক বছর শাসন করে বুঝিয়ে দিয়েছে। এরকম অনেকে অনেক কিছু বুঝিয়ে দেয়, যারা রাজত্ব করে তারা বুঝিয়ে দেয় যে এটাই এটাই ঠিক। যে রাজত্ব করে, রাজা হয়, সে তার সংস্কৃতিকেই প্রজাদের উপর চাপিয়ে দেয়। কিন্তু আমাদের তো সচেতন থাকতে হবে। আমরা বলছি কিরানা ঘরওয়ানা, পাটিয়ালা ঘরওয়ানা, এই সমস্ত শাহজাহানপুর ঘরওয়ানা, ইনস্ট্রুমেন্টাল মিউজিকের এই সমস্ত ঘরওয়ানা 500-700 বছর, 1000 বছর ইন্ডোর ঘরওয়ানা। কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। শাস্ত্রীয় সঙ্গীত আমাদের বলা উচিত অত্রি ঘরানা, যজ্ঞবল্ক ঘরানা, আমাদের বলা উচিত নারদীয় ঘরানা। তার মানে এতদিন ধরে যে আমরা জেনে আসছি যে মোগলরাই আমাদেরকে শাস্ত্রীয় সঙ্গীত উপহার দিয়েছে, তার আগে নাকি আমাদের ভারতীয়দের কোনো শাস্ত্রীয় সঙ্গীত ছিলই না। মোগলরা এই দেশে এসছেন কত বছর? খুব বেশি হলে 500-700 বছর। আমাদের শাস্ত্রটা কত বছর? শাস্ত্র তো 5,000-10,000 কি আরো বেশি। আরো বেশি, তাহলে কি করে হয়? তাই তো, মানে একটু একটু তলিয়ে ভাবলেই দেখা যায় যে এটা শাস্ত্র হতে পারে না, এটা উন্নত মানের সঙ্গীত, মানে বিনোদন নির্ভর। এবার বিনোদনের অনেক স্তর আছে, কিন্তু যেটা আমাদের শাস্ত্রীয় সঙ্গীত সেটা শুধু বিনোদনের জন্য নয়। এটা তো একটা বিরাট বিতর্কের বিষয় হলো, কারণ আপনার মানে আমরা যাদেরকে সঙ্গীতের আচার্য বলে জানি বা যাদের কথা শুনি, বিভিন্ন পডকাস্ট দেখি, সেখানে এগুলোকেই প্রাধান্য দেওয়া হয়। কেউ আপনার মতো করে বলেইনি যে পাত্রে ঘরানা, যাজ্ঞবল্ক ঘরানা এগুলো একদমই নতুন কথা। আমায় ক্ষমা করে দেবেন নতুন নতুন কথা বলার জন্য। না, যেটা আমি যা সত্যি বুঝেছি বলেছি, আপনারা যদি নতুন কিছু বেয়াদবি বলে থাকি, না না তা আমি বলছি না, যেটা সত্য তার চিরন্তন। হ্যাঁ, আমি যুক্তিপূর্ণ কথা বলছেন যে আমাদের যে, এবং তুমি তো নিজে একজন এত বড় বিদ্যান সংস্কৃত ভাষা, তুমি বলো একজন অধ্যাপক মানুষ, তুমি এত বড় সংস্কৃতের পণ্ডিত মানুষ, তুমি আমাকে বলো যে আমাদের যে ঋগ্বেদ বা সামবেদ, মূলত সামবেদ, তার তো একটা উপবেদ হচ্ছে গন্ধর্ব। তার মানে কি ডেপুটি সেক্রেটারি যদি সেক্রেটারি হয়ে যায়
ভাইস চ্যান্সেলর যদি চ্যান্সেলর হয়ে যায় তাহলে পুরো ব্যাপারটাই তো উল্টে। আর গন্ধর্বটা তো পুরো মানাই হয় না, যে গন্ধর্বের যে ফর্মুলা ছিল সেটা সেটা তো মানাও হয় না। সেটা তো পরের কথা। তো এন্টারটেনমেন্টের বিভিন্ন লেয়ার্স আছে, বিভিন্ন লেয়ার্স আছে। সেখানে ধরো একটা উপরের দিকে লেয়ারে নিশ্চয়ই ধ্রুপদ আছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ধ্রুবপদ ছিল, মানে আমি এই কম্পোজিশনটা গাইলে আপনার এই উপকারটা হবে। আপনার একটা কোনো রোগ হয়েছে, তাহলে এই পদটা গাইতে হবে, এই ধ্রুবপদটা হলে আপনার একটা সার। আপনার গাছে ফল হচ্ছে না, নিষ্ফলা গাছ, তাহলে অমুক যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞে এই পদটা এই জন্য ধ্রুব, মানে কনস্ট্যান্ট, মানে ফল হবেই। যেরকম ধরুন অ্যান্টাসিড খেলে অ্যাসিডিটি কমবে তাৎক্ষণিক ভাবে কমবে, কিন্তু কমবে, কিন্তু এটা আবার পার্মানেন্ট, মানে এটা হবে, এবং কোন যজ্ঞের ফলই পার্মানেন্ট কিন্তু কথা হচ্ছে সেটা শাস্ত্রে লেখা সেটা রয়েছে। ওটা শাস্ত্রে লেখাই রয়েছে। কিন্তু আমার একটা পারপাস থাকবে তো, হঠাৎ করে আমি গান বাজনা করতে যাবো, শুধু অন্য লোক প্রশংসা করবে বা হাততালি দেবে, সেটা তো নিশ্চয়ই দেবে, হাততালি মানুষের আনন্দ হয় গান বাজনা ছিল। কিন্তু এছাড়া সঙ্গীতের মূল যে প্রয়োগ ছিল আমাদের দেশে, সেটা তিনটে বিষয়। এক হচ্ছে কৃষিকাজ, আপনারা তপোবন কালচার বৈদিক এতে ঘাটাঘাটি করলেই পাবেন কৃষিকাজ। দুই হচ্ছে এডুকেশন, শিক্ষা ব্যবস্থা, যেটা প্রশ্ন করছিল ছোটবেলা থেকে শেখা দরকার কিনা। আর তৃতীয় হচ্ছে ওই চিকিৎসা বিদ্যা। অথর্ব বেদটা পড়লে দেখবেন যে সেখানে সমস্ত মন্ত্র বলা আছে, সেখানে 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 একটা রীতিও বলা আছে, কতজন ব্রাহ্মণ কোন স্বরে কোত্থেকে গাইবেন, তাতে কি ফল হবে, কোন যন্ত্র বাজবে ইত্যাদি। তো সেইগুলো হচ্ছে প্রাথমিক প্রয়োজন, মানে নিজেকে সুস্থ রাখা। সেইগুলো ওই যুগে বলা হয়েছিল, এখনো বলা হচ্ছে। আপনার হাতের মুঠোফোনটা নিন, নিয়ে গুগলে সার্চ করুন যে কোনো বিষয়। আপনার চুল পড়ে যাচ্ছে মাথা, লিখুন যে হোয়াট ইজ রিলেশন বিটুইন হেয়ার ফল অ্যান্ড মিউজিক। আপনার কিডনির সমস্যা হচ্ছে কি, লিখুন, টাইপ করে দেখুন, হাতেই তো আজকাল ঘুরছে সব। এখন তো ন্যাশনাল লাইব্রেরিগুলো হাতেই ঘুরছে। কিন্তু এতদিন বাদে ঘুরে আবার এসব কথা নাসা এসেছে বা ওয়েস্টের রিসার্চ বলছে। ইস্টের রিসার্চে এর থেকে অনেক ভালো ফল পাওয়া যাবে, সেটা গেছে অলরেডি, তাই বলছি। তো সামান্য কয়েকটা রিসার্চ আমি করেছি। যদিও আমি খুবই লজ্জিত এবং দুঃখিত যে আমার রাজ্য থেকে আমি কিছু করে উঠতে পারিনি। আমি দিল্লি এইমস এর সাথে কাজ করেছি, সেগুলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়েছে ইনভেনশন হিসেবে। যেটা আমাদের দেশের সঙ্গীত, গুগলে যেগুলো পাওয়া যাবে তার 90% হচ্ছে ওয়েস্ট, ইউরোপ বা আমেরিকার সঙ্গীত পদ্ধতিকে ধরে ফল পাওয়া যাচ্ছে। সেখানে একটা ফল পাওয়া যায়, কিন্তু সেখানে যদি 60 থেকে 65% ফল পাওয়া যায়, তাহলে আমাদের যে আত্মীয় ঘরানা বা আমাদের যে যাজ্ঞবল্কীয় ঘরানা বা নারদীয় বা রাবণের ঘরানা, তাতে ওটা 90% ফল পাওয়া যায়। এটা প্রমাণিত, বিশ্ব মেনে নিয়েছে। দু এক জায়গার ক্ষেত্রে হলো, এইমসের এটা হয়েছে। তারপর খ্রিস্টান মেডিকেল কলেজে আমাদের ছাত্র, সে পিএইচডি নিয়ে করেছে, সেখানে একই ব্যাপার। মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার আমি পশ্চিমবাংলায় একটা সুযোগ পেয়েছিলাম ছোটখাটো, সেখানেও প্রমাণিত হয়েছে। সুতরাং এই যে সঙ্গীতের প্রভাব, এইটা হচ্ছে আমাদের জীবনের যে সাধারণ যে প্রয়োজনগুলো, খাদ্য, শিক্ষা, বস্ত্র, এগুলো তো খুব বেসিক নিড। এগুলো না হলে তো কোনো কিছু হবে। সঙ্গীত এগুলোর সঙ্গে যুক্ত। তার মানে একদম প্রাথমিক স্তর থেকে একটা মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে যা কিছু লাগে, হ্যাঁ, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সঙ্গীত। হ্যাঁ, তো সেটা আপনি তো বলেই দিলেন যে একজন কৃষিকাজ, চিকিৎসা আর শিক্ষা, এছাড়া তো আর মানুষের খুব একটা কিছু নেই বলে আমার মনে হয়। তো হ্যাঁ। সেখানেই যদি সঙ্গীত থাকে, তার মানে একজনকে সঙ্গীত জানতেই হবে। হ্যাঁ। মানে এরকমই একটা জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ। তাহলে আমার প্রশ্ন, যে আমাদের এই পশ্চিমবঙ্গের, আমি স্কুলগুলোর কথা বলছি, অনেকটা ছোট করে দেখা হয়। বিশেষ কোনো নির্দিষ্ট গুরুর কাছে কেউ সঙ্গীত শিখছে বা প্রাইভেট টিউটরের কাছে গিয়ে সঙ্গীত শিখছে, কিন্তু যেখানে অঙ্ক, বিজ্ঞান, ভূগোল বা সাহিত্য বা কবিতা স্কুলে শুরু হচ্ছে, সেখানে কেন সঙ্গীত নেই? এত বড় একটা বিষয়, এবং সেটা স্কুল শিক্ষার অন্তর্গত হয়নি। এটা তো একটা অবাক কাণ্ড। এবং এখানে আপনার মতামত আপনি কি পোষণ করছেন? কি বলবো ভাই, এই যে স্কুল রুটিন, পিরিয়ড, ঘন্টা, এগুলো সব যখন প্রথম কলকাতায় হয় ব্রিটিশ পিরিয়ড, এটা একটা কমিটি হয়েছিল, ক্যালকাটা টেক্সট বুক সোসাইটি, তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। তত্ত্বাবধান করেছিলেন মেকলে।
তারা এইসব শুরু করে। আগে তো আমাদের টোল ছিল সংস্কৃত, সংস্কৃত শিক্ষা কেন্দ্র। তারপরে যে ব্রিটিশকে নকল করে মানে বৈদেশিক শিক্ষা হ্যাঁ, পদ্ধতি। তো সেখানে 12 জন ছিলেন। আমার খুব অবাক লাগে, তার মধ্যে বিদ্যাসাগরও ছিলেন। বিদ্যাসাগর ভারতীয় শাস্ত্র বিশাল পণ্ডিত মানুষ, তার নজর কি করে এড়ালো সেটা আমি বুঝতে পারি না। আমিনুল্লাহ ছিলেন, সবাই ছিলেন, সব ধর্মের সমস্ত পণ্ডিতরা ছিলেন, তাদেরকে নিয়ে বসা হয়েছে। এবং সেখানে যখন সিলেবাস প্রথম তৈরি হলো স্কুল কলেজ, তখন অদ্ভুত ব্যাপার দেখো, ঠিক সেই সময় যখন ব্রিটিশ স্কুলগুলো, কারণ ব্রিটিশ স্কুলিং এর যদি তুমি ইভলিউশন দেখো, সেখানে দু রকম স্কুল ছিল, একটা মিউজিক স্কুল আর একটা গ্রামার স্কুল। প্রথমে ছিল সমস্ত মিউজিক স্কুল, তারপরে হলো গ্রামার স্কুল। তারপরে আস্তে আস্তে যখন সায়েন্সের অগ্রগতি ইউরোপে খুব হতে লাগলো গত 300-400 বছর ধরে, তখন এই বিজ্ঞানের বিষয়গুলো গ্রামার স্কুলে গেল। আচ্ছা, কিন্তু মিউজিক স্কুল রয়ে গেল। ইভেন যখন এইগুলো ইমপ্লয়েড হচ্ছে, আমরা কালা আদমি, আমরা পরাধীন, অতএব আমরা খুব বেশি শিখে গেলে খুব বেশি প্রশ্ন করবো, কিন্তু সেটা তো করলে হবে না। আমাদের চাকরি করে ব্রিটিশের ওই যতটুকু ওদের কেরানিগিরি করতে যতটুকু বিদ্যা লাগে সেইটুকুই এনাফ। এর বেশি একজন শাসক শেখাবেই বা কেন? ওরা আমাদের পরাধীন করে রেখেছে, ওরা খুব বুদ্ধিমান, পরাধীন লোককে খুব বেশি শিক্ষা দীক্ষা দিবে। কিন্তু আমরা যারা ছিলাম, আমাদের এই প্রসঙ্গটা তোলা দরকার ছিল, তাই না দর্শক বন্ধুরা? আমরা যারা ছিলাম আমাদের তো তোলা দরকার ছিল, কিন্তু আমাদের পূর্বপুরুষরা এই প্রশ্নটা তোলেনি। কখন? যখন ব্রিটিশ স্কুলে 6 থেকে 7-এ উঠতে গেলে অঙ্কে ফেল করলে ফেল, মিউজিকে ফেল করলে ফেল। শুধু বিষয়টা আছে তা নয়, আমি বিষয়টার গুরুত্ব নিয়ে বলি। অপশনাল, করলে হলো, না করলে হলো, এরকম না। মানে তুমি যে কোনো বিষয়ে যদি ফেল করো তাহলে তুমি সার্বিক ফেল, তুমি যদি সঙ্গীতে ফেল করো তাহলে সেটা ফেল। হ্যাঁ, যার ফলে যে সময়টায় দেখতে হবে ব্রিটিশ গোটা পৃথিবীকে রাজত্ব করছে, গোটা পৃথিবীতে ব্রিটিশের প্রাধান্য, তার আগের যে 100 বছর সেখানে আবার মিউজিক স্কুল বেশি। তার মানে মিউজিক শিক্ষকদের মধ্যে এই ক্ষমতা এসেছিল যে 40টা ব্রিটিশ মিলে 400 কোটি পৃথিবীর লোককে তাদের সেই বিদ্যা, সেই বুদ্ধি, সেই শিক্ষা, সেই সাহস সবকিছু হয়েছিল, তার মূলে কিন্তু ছিল সঙ্গীত। এই যে যে সূর্য অস্ত যায় না ব্রিটিশ সাম্রাজ্যে, এই যে ব্রিটিশের যে ক্ষমতা, সেই শিক্ষাটা কিন্তু এসেছিল সঙ্গীত শিক্ষার মাধ্যমে সবকিছু শিখে। এবং আমাদেরও যখন আমরা যখন আর্য সভ্যতা, এত উন্নত সভ্যতা ছিল, তখন তোমাকে আর কি বলবো, তুমি তো এইবার আমার থেকে অনেক ভালো পণ্ডিত মানুষ। তখন লিপি ছিল না, সংস্কৃত ভাষা আসার 3-3.5 বছর বাদে লিপি আসে। তাহলে ওই সমস্ত ঋষি, মানে যাদের কথা এতক্ষণ আলোচনা করছিলাম, তারা ওই যে জ্ঞান ভান্ডার 3.5 বছরকে 12 দিয়ে ভাগ করলে কতগুলো যুগ, ততগুলো প্রজন্ম, তারা কিন্তু লিপি ছাড়া শুধু সঙ্গীত মাধ্যমে শিখেছে, এবং তখন ভারতবর্ষ শ্রেষ্ঠ ছিল। আজকের ভারতবর্ষ থেকে নিশ্চয়ই রাম যখন রাজা ছিলেন তখন ভারতবর্ষ নিশ্চয়ই শ্রেষ্ঠ ছিল, অ্যাটলিস্ট যেটুকু বর্ণনা পাওয়া যায়। তো তাহলে সেটাও কিন্তু সঙ্গীতের দিক। সঙ্গীত ছাড়া সংস্কৃত সংস্কৃতি কিছুই ছিল না। তাহলে আপনি বলছেন যে টোল ব্যবস্থার পর থেকে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা যখন চালু হলো, এখনো পর্যন্ত আমাদের আমাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়ে যারা আস্তে আস্তে শিশু থেকে, কৈশোর থেকে যুবক হচ্ছে, তারা তো সঙ্গীত থেকে বঞ্চিত, এক কথায়। অবশ্যই। এবং সেটা তো একটা মানে অনৈতিক বলা যায়, বা ভুল শিক্ষা ব্যবস্থার প্রচলনের ফলে আমরা সেখান থেকে বঞ্চিত হয়েছি এতদিন। ভুল যে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং এই ভুলটা শুধু প্রাচ্যের নিরিখে নয়, প্রাচ্যের নিরিখে এবং পাশ্চাত্যের নিরিখে গোটা পৃথিবী বলবে যে সঙ্গীত ছাড়া কোনো বিষয় শেখাটা শিক্ষাগত ভুল। এটা এটা গোটা পৃথিবী বলে। তার মানে আমরা ইতিহাস, গোটা পৃথিবীর ইতিহাস। আমরা আমাদের যারা শাসক, সে ভারত সরকারি হোক বা রাজ্য সরকারি হোক, তাদের কাছে আমরা এইটুকু প্রার্থনা করতে পারি, অনুরোধ করতে পারি যে এই বিষয়টাকে নিয়ে আরেকবার চিন্তা করার জন্য, যাতে স্কুলগুলোতে নতুন করে সঙ্গীত শুরু করা যায়। তারাও জানবেন নিশ্চয়ই, আমরাই বলবো এরকম না, তারা জানেন না এমন নয়, তারা জানেন, তারা হয়তো চেষ্টাও করেন। কি কারণে হয় না না হয় জানি না, কিন্তু কখনো হয়নি। আচ্ছা, এখান থেকে আমার একটা প্রশ্ন উঠে এলো যে আমরা আমাদের বাড়ি, আমি নিজে আমার ছোটবেলায় বলতে শুনেছি যে যার গলায় সুর আছে সেই কেবল সঙ্গীত নিয়ে চর্চা করতে পারবে। আপনি যখন বলছেন, মানে আপনার কথা থেকেই উঠে এলো এই বিষয়টা, যে প্রত্যেকেই অঙ্কে ফেল করলেও ফেল, বাংলাতে ফেল করলেও ফেল, আবার সঙ্গীতে ফেল করলেও ফেল। তার মানে সুর না থাকা সত্ত্বেও একজন শিশু বা একজন কৈশোর বা কিশোর
বা একজন বালক বা একজন বালিকা সে কি সঙ্গীত বিষয়টা চর্চা করতে পারে? দেখো, 1981 সালে একজন আমেরিকান বৈজ্ঞানিক, তার নাম হচ্ছে রজার স্পেরি, তিনি নোবেল প্রাইজ পেলেন। কি বিষয়ে? না, তিনি ব্রেনকে দুভাগে ভাগ করে তার মধ্যে যে কোঅর্ডিনেশন সিস্টেমটা দুভাগে ভাগ করে, লেফট হেমিস্ফিয়ার যেগুলো ধরো ল্যাঙ্গুয়েজ তাড়াতাড়ি বোঝার জন্য, যুক্তিতর্ক বোঝার জন্য, আবার রাইট হেমিস্ফিয়ার যেটা হচ্ছে গিয়ে তোমার ইমোশনকে পারসিভ করার জন্য, সেন্স অফ আর্ট, প্রতিভা যেগুলোকে আমরা বলি। এই দুটোর মধ্যে যোগাযোগ লিঙ্ক যেটা হয় সেটা কতগুলো তারের মতো জিনিস, যেগুলোকে আমরা নার্ভ বলি, সেটাকে বলে কর্পাস কোলোজম, বান্ডিল অফ ওয়্যার্স। আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলি। আমি মাঝে মাঝে ডাক্তারি কথা বলে ফেলি, মানে আমি এই প্রসঙ্গে আমি বলি যে আমার একটা বই আছে, ফিজিও সোশিও মিউজিকোলজি। তো সেই বইটা যারাই পড়েন অনেকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কি ডাক্তারি পড়েছেন? কিন্তু ব্যাপারটা না, আমি আদৌ ডাক্তারি ডয়ের দিকে নয়, মানে ব্যাপার হচ্ছে ফিজিওলজি আর ডাক্তারি মোটেই এক কথা না। ফিজিওলজির ঠিক উল্টো কথা হচ্ছে প্যাথোলজি, ডাক্তাররা পড়ে। মানে ব্যাপারটা কেন বলুন তো? একজন কৃষক, সেও কাদা ঘাটে, কারণ জমিতে কাজ করে তো কাদামাটি ঘাটতে হয়। আরেকজন কুমোর, সেও কাদামাটি ঘাটে, সে কাদামাটি দিয়ে ওই বাসনপত্র বানায়, বিভিন্ন মৃৎশিল্পী। কিন্তু দুজনকে এক করে দিলে কিরকম হবে? কৃষকের কাজ তো কুমোর পারবেন না, কুমোরের কাজ কৃষক পারবেন না। কাজে ফিজিওলজিস্ট বলে একটা আলাদা শ্রেণী হয়। হ্যাঁ, মানে কেউ শরীরের কোনো অঙ্গ নিয়ে কথা বললে সে ডাক্তারি পড়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। দর্শক অনেকেই জানেন এটা, কিন্তু যারা এটাকে গুলিয়ে ফেলেন তাদের জন্য বলছি যে আমি কিছু শব্দ বলছি যেগুলো যেগুলো ফিজিওলজি না। রজার স্পেরি একজন ফিজিওলজিস্ট ছিলেন, যে এই যে কর্পাস কোলোজম, এই যে সমন্বয়টা করে লেফট হেমিস্ফিয়ারের সাথে রাইট হেমিস্ফিয়ারের ব্রেনে, যে সমন্বয়টা একজন ঠিকঠাক মানুষ হতে গেলে সবারই দরকার, এই সমন্বয় কারক ফ্যাক্টর গুলি হচ্ছে মেকানিক্যাল ওয়েভস অফ সাউন্ড এন্ড মিউজিক। এবার কারোর, আমি যেমন বলি যে কারোর গলায় সুর নেই, কারণ কেউ বেসুরো, এটা বিশ্বাসযোগ্যই নয়, এটা বৈজ্ঞানিকভাবে অসুখ। মানে প্রত্যেকেই কোনো না কোনো সুরে আছে, কিন্তু বিরাট কথা বলে কোনো না কোনো ছন্দে আছে, এটা আমি প্রমাণ করেছি। এবং আমি মানে আমরা শাস্ত্রে পড়েছি যে প্রত্যেকটি বস্তুরই একটা নিজস্ব শব্দ আছে। তার মানে আপনি বলতে চাইছেন যে প্রত্যেকটি মানুষের মধ্যেই সুর বিদ্যমান? এটা আমি বলার কে, এটা তো শাস্ত্র বলেছে। শাস্ত্র বলেছে, কারণ তুমি 12টা স্বর এবং 22টা শ্রুতি, এর বাইরে তো তুমি তো শব্দ পাবেই না। এবং পারমীয় শিক্ষাতেও তাই লেখা রয়েছে যে সবাইকে স্বর জানতে হবে, তারপরে বর্ণ জানবে। স্বর, সাম, সন্তান এবং তারপরে গিয়ে বর্ণ। তাহলে স্বরের গুরুত্ব বর্ণের অনেক আগে, এবং সেটা প্রত্যেকের জন্যই। পারমীয় শিক্ষাতে শুধু যারা গান শিখছে, সঙ্গীত করছে তাদের জন্য নয়, সবার জন্য। তার মানে আমাদের দৈনন্দিন জীবনে একজন শিশু থেকে একজন প্রাপ্তবয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেকেরই সঙ্গীত চর্চা করা আবশ্যক, এবং তাতে তার সর্বাঙ্গীন বিকাশে সাহায্য হবে। এটা আপনার আলোচনা থেকে এটা মানে শুধু মানে এর অনেকগুলো দিক, যেমন ধরো ডিসিপ্লিন তৈরি হওয়া ছোটদের মধ্যে খুব দরকার। তো মিউজিক একটা ভার্চুয়াল ডিসিপ্লিন দেয়। তুমি যে তালে আছো তার বাইরে যেতে পারবে না, তুমি যতক্ষণ যে ছন্দে আছো তার বাইরে যেতে পারবে না। ও ডিসিপ্লিনটা ও অজ্ঞাত সাথে শিখে ফেলে। তারপরে ধরো পেশেন্স, ধৈর্য, অনেকবার না করলে, বিশেষ করে যন্ত্রসঙ্গীত। সারা পৃথিবী বলছেন, স্বামী বিবেকানন্দ এই কথাটা বারবার বলে গেছিলেন যে ভারতবর্ষে এখন যন্ত্রসঙ্গীতের চর্চা অনেক বেশি হওয়া দরকার। বসে বসে গান গাওয়া নয়, গুনগুন করে গান গাওয়া নয়, যন্ত্রসঙ্গীতের চর্চা দেশের উন্নতির জন্য ভীষণ আবশ্যিক। এইটা আমরা বৈদিক যুগেও দেখেছি, যন্ত্রসঙ্গীতের চর্চার হুড়হুড় করে উন্নতি হয়েছে। আবার পাশ্চাত্য দেশেও দেখেছি যে যন্ত্রসঙ্গীতের চর্চাটা, এখন যন্ত্রসঙ্গীতের চর্চা খুব হয় না, কারণ ওই ফ্রিকোয়েন্সি গুলো অনেক প্রকট, কণ্ঠে যেগুলো অনেক সময় গুলিয়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে কতগুলো ব্যাপার হলো, ডিসিপ্লিন শেখা, পেশেন্স। তারপরে আমি তোমাকে একটু বাজিয়ে দেখাবো, একটা কোনো যন্ত্র নিয়ে বসে দেখাবো। বলে মুখে বলে তো সঙ্গীতের কথা সবটা হয় না, সঙ্গীত তো শুধু মুখে বলার বিষয় নয়। তো আমরা বলি মোটর, সেন্সারি মোটর যে কর্পোরেশন, ধরো খুব সহজ করে বোঝালে, ধরো ধরো কোনো পেশেন্টের সেরিব্রাল হয়ে গেছে, এবার তার ব্রেনে কিছু ড্যামেজ হয়েছে, তার হয়তো সে হয়তো উঠে বসতে পারছে না, পাশ ফিরতে পারছে না। এবার তাকে ফিজিওথেরাপি করে 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 আস্তে আস্তে তাকে আবার হাঁটতে শিখতে হয়, আবার চলতে শিখতে হয়। এগুলো বলে মোটর স্টেবিলিটি হারিয়ে ফেলেছে। মোটর নার্ভ যারা আমাদের কাজগুলো করায়, তাহলে আমি হাততালিটা দিলাম, আমার দেওয়ার ইচ্ছা হলো,
আর আমি হাত দুটোকে আনলাম, এনে তালিটা দিলাম। তাহলে ইচ্ছে হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে অর্ডার গুলো এলো যে আপনি একসাথে কর, এটা কর। তাহলে এই যে মোটর অ্যাক্টিভিটি, এইটা পরবর্তীকালে ছোট বাচ্চাদের স্পোর্টসে এবং লংজিভিটি অফ লাইফ, সারা জীবনের মোটর অ্যাক্টিভিটি বাড়াতে এটা অত্যন্ত বেশি সাহায্য করে। আচ্ছা, পড়াশোনা করতে গেলে যে বিষয় শিখি, সবার আগে দরকার হয় স্মৃতিশক্তি। কারণ যার স্মৃতিশক্তি কম, মানে কতগুলো পয়েন্ট আছে, এটা বলে আমি 7 নম্বর পয়েন্ট বলছি, 6 বা 7। এবার যার স্মৃতিশক্তি কম, সে পড়েও লাভ নেই, মনে রাখতে পারে না, পরে ভুলে যায়, রিলেট করতে পারে না, আগের পড়ার সাথে রিলেট করতে পারে না। স্মৃতিশক্তি বাড়াতে মিউজিকের জুড়ি নেই। এটা আজকাল কম্পিউটার তো মানুষের মাথাকে নকল করে তৈরি হয়েছে। কম্পিউটার থেকেই বুঝতে পারবেন যে একটা গান সেভ করতে কত জিবি যায়, আর সামান্য কত কেবিতে একটা বই সেভ হয়ে যায়। একটা এত মোটা বই, সেটা হয়তো 100 কবিতে সেভ হয়ে যাবে, কিন্তু একটা গান সেভ করতে গেলে 2-3 জিবি নিয়ে নেবে, 2 জিবি নিয়ে নেবে। তাহলে যে ওই বেশি মেমোরিকে হ্যান্ডেল করে অভ্যস্ত, ছোট মেমোরি তার কাছে কোনো ব্যাপারই না। ঠিক, 20 কিলো বোঝা বইতে পারে, তার কাছে 200 গ্রাম কোনো ব্যাপার না। তাহলে স্মৃতিশক্তি বিনা সব জিনিস শুধু ডিরাইভ করে করে যুক্তি দিয়ে ছোটবেলায় শেখা যায় না। মানে একটা 3 তিরিখকে না 3 4 12 3 5 15, এটা যুক্তি একটা শিশুকে না শিখিয়ে বরং এটাকে মুখস্থ করতে বলা ছাড়া উপায় থাকে। যুক্তিগুলো পরে বুঝে যায়, কিন্তু নামটা তাকে মুখস্থ করতে, তো সেইখানে মেমোরি একটা বড় ব্যাপার। তারপরে আরো কিছু কিছু ব্যাপার সঙ্গীতের, যেমন এগুলো মেন কতগুলো। এইবার ছোটবেলা থেকে যদি সে সঙ্গীতের মধ্যে থাকে, তাহলে তার দুটো জিনিস, এটা আপনারা গুগল খুলে দেখবেন, এগুলো বিদেশি সঙ্গীতই হয়েছে। আমাদের সঙ্গীতে, আমাদের সংস্কৃত সঙ্গীতে আমি ব্যক্তিগতভাবে পড়েছি, সেগুলো আমি বিশাল ফল পেয়েছি। সেটা আমি কিছু কিছু সংস্থার সঙ্গে যুক্ত আছি, এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় বলতে পারছি না, সেগুলোর বই লেখা হচ্ছে, বা আমার ছাত্র যারা এই ব্যাপারে অনেকটা এগিয়েছে, তারা অনেকটা পাচ্ছে, তারাই পাচ্ছে এখন, কিন্তু সেগুলো আমি বলতে পারছি না খোলাখুলি এক্ষুনি, কারণ কোনো কোনো সংস্থার সঙ্গে আমি চুক্তিতে আছে। তো সেখানে দেখা যাচ্ছে যে পাশ্চাত্য সঙ্গীতের থেকেও পেরেনিয়াল ইন্ডিয়ান মিউজিক, যেটা সনাতন সঙ্গীত আমি বলতে পারি, ভারতের যে সনাতন সঙ্গীত, তাতে আর বহুগুণ বেশি উপকার পাওয়া যাচ্ছে ভারতের এইটা। কারণ পাশ্চাত্য সঙ্গীতটাও একরকম ভাবে আমাদের যে ভারতীয় সংস্কৃত সঙ্গীতের যে পদ্ধতি ছিল, এই এখনকার উচ্চাঙ্গ সঙ্গীতের কথা আমি বলছি না, এটা অনেকটাই মোগল ভিত্তিক, কিন্তু আমাদের যে উদাত্ত অনুদাত্ত প্রচার সরিত এইসব যে ব্যাপারগুলো ছিল, সেইখান থেকে কিন্তু জার্মানি প্রথম ওয়েস্টার্ন ক্লাসিক্স নিয়েছিল। এই আমি আমার অন্য আলোচনায় চলে যাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলছি যে আমাদের দেশ দিয়েও কিন্তু অনেক ভালো ফল পাচ্ছি। সেটা আমি নিজে অনেকের ক্ষেত্রে পেয়েছি, আমার ছাত্রছাত্রীরা যারা শিখেছে, শেখার যোগ্যতা এসেছে এখন অনেকটা, তারপরে তারা পেয়েছে যে সেখানে অনেক বেশি ফল পাওয়া যাচ্ছে। জেনেটিক্যাল কোন রোগ, মানে জিন টেকনোলজি, যেটা টেকনোলজি দিয়ে হয়, সেটা সঙ্গীত দিয়ে হয়। এটা আপনারা গুগল খুলে এই পডকাস্টটা দেখার পরে আমি আপনাদের অনুরোধ করবো হাত জোর করে, যে পডকাস্টটা দেখার পরে আপনারা একটা সার্চ করুন যে ডিএনএ কোডিং এন্ড মিউজিক, এরকম যা খুশি সার্চ করুন। কিন্তু এইটা একটা, আমি তো বললাম যে আপনারা যে কোনো কিছু অ্যান্ড মিউজিক বলে সার্চ করতে পারেন, কিন্তু ডিএনএ কোডিং, তার মানে সরাসরি যদি একটা বাচ্চা ছোটবেলা থেকে তার জিন নিয়ে খেলা করা যায়, তাহলে বুঝতে পারছো কোথায় কোথায় তুলে দেওয়া যায়, মানে পুরো সিস্টেমই পাল্টে দেওয়া যায়। হ্যাঁ, মানে এই যে সংস্কৃত যুগে যেসব মানুষদের আমরা দেখেছি অলৌকিক, মানে একটা মানুষ করলো এতগুলো সঙ্গীত রচনা, রাবণ কি করে করলো? হ্যাঁ, এত মন্ত্র কি করে মনে রাখলো? 4টে বেদ মিলে কত মন্ত্র হবে? অনেক, অসংখ্য, হাজার, লক্ষাধিক জিনিস মনে রাখছে কি করে? এই ক্ষমতা কিন্তু ওদের জিন ডেভেলপমেন্টের সঙ্গে আসছে। আপনারা সার্চ করলে দেখতে পাবেন, এগুলো এখন লেটেস্ট। তাহলে সবকিছুই সম্ভব, এবং সেটা সঙ্গীতের দ্বারাই সম্ভব। মানে মানে অসম্ভব বলে যেটা মনে হয়, সঙ্গীত যুক্ত হলে, বিশেষ করে আমাদের দেশে সঙ্গীত যুক্ত হলে, আমরা আমাদের দেশকে এবং গোটা পৃথিবীতে যারা রিসার্চ গুলো করে তাদের মতো করে ফল পেয়েছেন, তো যদি আমরা আমাদের সংস্কৃত যুগের যে সঙ্গীত, আমি এক কথায় বলবো সংস্কৃত সংস্কৃতি, সেইটা যদি আমরা পৃথিবীর কাছে নিয়ে যেতে পারি, তাহলে মনে হয় যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ, এমনকি আমরা তো উন্নয়নশীল দেশ, উন্নত দেশগুলোর থেকেও আমরা অনেক ধন্যবাদ পাওয়ার আশা রাখতে পারি। এটা আমি জোর দিয়ে বলতে পারি যে তারা নিশ্চয়ই ধন্যবাদ জানিয়েছেন যাদেরকে আমাদের দেশে, তারা কিছু পেয়েছেন তাই ধন্যবাদ জানিয়েছেন। তারা স্বামী বিবেকানন্দকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ কিছু পেয়েছেন। তারা প্রভুপাদকে ধন্যবাদ জানিয়েছেন,
কারণ তারা কিছু পেয়েছেন, তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ধন্যবাদ জানান, তারা কিছু পেয়েছেন, কিন্তু সঙ্গীতের দিক থেকে তারা এখনো ঠিক আমাদের দেশের সঙ্গীতটা, মোগল সঙ্গীতটাকে আমাদের দেশের সঙ্গীত ধরে বসে আছেন। মানে যেটা পৃথিবীতে, মানে উন্নত পৃথিবীতে যেটা এখন উচ্চাঙ্গ সঙ্গীত বলে প্রচারিত আজ পর্যন্ত, সেটা কিন্তু অনেকটাই মোগল। সেটা কম নয়, মোগল আরবিয়ান সঙ্গীতটা একেবারে ফেলনা তা নয়, কিন্তু সেটা ওই বলে না এ কতগুলো হয় না, এ টপ বি হাই, এরকম নানা স্তর হয় তো, মানে এ টপ আর এ বি হাই বি, মানে এর ব্যাপার আছে। তো কাজে নতুন করে এটা সারা পৃথিবীর কাছে যাওয়া প্রয়োজন, যে কি করতে পারে, তাহলে মনে হয় যে আমরা কিছু অবদান রাখতে পারবো আমাদের দেশ থেকে, ভারতবর্ষ থেকে, যে পৃথিবীকে আমরা নতুন করে আমরা কিছু দিতে পারলাম, কিছু মানুষের কাজে আসতে পারলাম আমাদের সঙ্গে। দর্শক বন্ধু, আমরা আশা রাখছি আচার্যকে আবার অন্য একটি এপিসোডে পাবো এবং সেখানে আমরা আরো অনেক কিছু জেনে নেবো ওনার থেকে, বিশেষত পরবর্তী সময়ে আমরা জানবো প্রাণ সঙ্গীত বিষয়ে জানবো। তো আজ এই পর্যন্ত। আর একটা বিষয়, সেটা আমরা আচার্যের থেকে কিছু ছোট ছোট পর্যায়ের কিছু যন্ত্রসঙ্গীতের নিদর্শন আমরা দেখব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, পডকাস্টটি ছড়িয়ে দিন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, আরো আরো মানুষের কাছে এই মহান বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। এটা সঙ্গীতের বিষয়, 64 কলার মধ্যে শ্রেষ্ঠ কলা হলো সঙ্গীত। আর সেই শ্রেষ্ঠ কলা মানুষের জীবনে যে আবশ্যিক প্রয়োজন, সেটা আপনারা নিজেরা জানুন, বাকিদেরকে ছড়িয়ে দিন, আর সবাইকে জানতে সাহায্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।